হাতে সময় বেশি নেই, অথচ ঘুরতে যেতে চান। তাই আপনার জন্য কলকাতার কাছাকাছি দিনের দিন ঘুরে আসার জন্য 10টি প্রতিবেদন রইল। দেরি না করে শুরু করা যাক। গোপগড় মেদিনীপুর শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকোট্যুরিজম সেন্টার বর্তমানে এটি বন বিভাগের দ্বারাই পরিচালিত। এখানে অনেক পাখি দেখা যায়, শালিক, বুলবুল, দোয়েল, ফিঙে, ছাতারে। জঙ্গল দ্বারা ঘেরা এটি একটি খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করা সুসজ্জিত পার্ক। এই পার্ক থেকে গোপ রাজাদের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ এবং কংসাবতী নদীর দৃশ্য উপভোগ করা যায়। জনশ্রুতি অনুসারে এই গোপগড় মহাভারতের মৎস্যাধিপতি বিরাট রাজার গোশালার অংশ বিশেষ, গোপেদের থাকার জন্য গোপগৃহ। এই যে দেখছেন লাল ইটের ভাঙাচোরা একটি অট্টালিকা, এটি কিন্তু হেরিটেজ ভবনের তকমা পেয়েছে। পুরো গোপগড়টি একটি শান্ত সবুজে ঘেরা বনভূমি। এখানে শাল গাছ এবং বিভিন্ন ফুলের বাগান রয়েছে। রয়েছে একটি ইকো পার্কও, যেখানে বাচ্চাদের মনোরঞ্জন করার ব্যবস্থাও আছে। শীতকালে পিকনিকের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয়। রাত্রি যাপনের জন্য 2টি বাংলো রয়েছে, পথিক এবং প্রিয়া। এখানে এলে এই জায়গাটিতে কিন্তু কেউ ছবি তুলতে ভোলে না। গাছের সারিগুলো এমন সুন্দরভাবে সাজানো রয়েছে, তার সাথে কালো পিচের রাস্তা কিছুক্ষণের জন্য পাহাড়ি অঞ্চলের সেই সুন্দর পরিবেশের কথা মনে করিয়ে দেয়। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, তবে আগের থেকে জানাতে হবে। কিভাবে যাবেন গোপগড়ে? হাওড়া থেকে ট্রেনে পশ্চিম মেদিনীপুর, তারপরে টোটো করে গোপগড়। আর যারা গাড়ি নিয়ে আসবেন, কলকাতা থেকে NH 6 ধরে পশ্চিম মেদিনীপুর পৌঁছন, তারপর সেখান থেকে গোপগড়। মিনি অ্যামাজন। ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। পরিযায়ী পাখিদের আসা যাওয়া তাদের কাছেও যেন একটি উৎসব। অজানা পাখিরা আস্তানাগারে এই অক্সবরদের তীরে, বিশেষত শীতকালে। পিকনিকে ঘুরতে এসে এই গ্রামে ভোরবেলায় ধান ক্ষেত, সরিষার ক্ষেত, সবজি বাগানের মধ্যে দিয়ে হ্রদের ধার ধরে ধরে হাঁটতে দারুণ লাগে। পূর্বস্থলীর এই অক্সবরদের জলের নিচে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। স্ফটিক স্বচ্ছ জলের নিচে আপনি কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন এবং আগাছা দেখতে পাবেন। যদি পাখি দেখতে আসতে হয় এখানে, তাহলে কিন্তু সকালে অথবা বিকালে আপনারা বাইনোকুলার নিয়ে হ্রদের ধার ধরে বেড়াতে পারেন। যদি নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পরিযায়ী পাখিদের আপনারা এক ঝলক দেখতে চান, তবে রিসর্ট সংলগ্ন ঘাট থেকে আপনাদের নৌকো ভাড়া করতে হবে। নৌকা চালক আপনাকে অ্যাসপেট, টিলস, পোচার্ড, কুটস, মোরহেন্স, জ্যাকানাস বিভিন্ন ধরনের পাখি দেখতে আপনাদের সাহায্য করবে। চুপির চর তো আপনারা অনেকেই ঘুরতে পারেন, তবে এই এলাকার অ্যামাজন ঘোরার মজাই আলাদা। তাই আমরা যাব চুপির চরের আরেক জায়গা, মিনি অ্যামাজন। মিনি অ্যামাজনে যাওয়ার পথে সবাই গাছের ঝোপগুলো নৌকার উপর পড়ে রোমাঞ্চকতা বাড়িয়ে তুলেছে। জলেই দেখা মিলতে পারে বিভিন্ন প্রজাতির প্রাণী। নদী পার হলেই পড়বে মায়াপুরের ইস্কন। চুপির চরে রাত্রিবাস এবং খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কতগুলো হোটেল। গাড়ি পার্কিং এর জন্য রয়েছে ব্যবস্থা। এক কথায় প্রকৃতির মধ্যে সময় কাটানোর জন্য এক দারুণ জায়গা। কিভাবে আসবেন? ট্রেনে হাওড়া অথবা শিয়ালদা থেকে পূর্বস্থলী রেল স্টেশন, তারপর টোটো ধরে 3 কিলোমিটার। আর সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে মগরাগুড়াব রোড, তারপর বৈচি ধনেখালি রোড ধরে বৈচি, তারপর কালনা কাটোয়া রোড ধরে পূর্বস্থলী, সেখান থেকে চুপির চর। বিস্তারিত ভিডিওটির জন্য লিংক দেওয়া রইল ডেসক্রিপশনে। জাপানি ফরেস্ট। শিন্তো অথবা শিন্টো জাপানের প্রধান ধর্ম। প্রকৃতিতেই দেবতা মনে করেন জাপানিরা। আর এই রকমই প্রকৃতিকে কেন্দ্র করে জাপানি বাগানের নকশায় ইকো পার্কের সেন্ট্রাল লেকের পাশের পার্কে 3.5 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে একটি আকর্ষণীয় জাপানি ফরেস্ট। ইকো পার্কের 1 নং গেট দিয়ে ঢুকেই জাপানি ফরেস্টের প্রবেশদ্বার।
বাইরে দ্বাররক্ষক হিসাবে রয়েছে চাইনিজ লায়ন ডগের মূর্তি। এই বাগান সাজিয়ে তোলার ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের সমস্ত অভিব্যক্তি গভীরভাবে জড়িয়ে রয়েছে। বাগানের ডিজাইন দর্শনার্থীদের পঞ্চ ইন্দ্রিয়ের সংযোগ ঘটায়। সবুজ পাতার সমাহার, মঠের ঘণ্টার চিত্তাকর্ষক শব্দ, সেই সঙ্গে একটি জলপ্রপাত, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। ছোট স্মাইলিং বুদ্ধ ভাস্কর্য প্রবেশদ্বারের কাছে দর্শনার্থীদের স্বাগত জানাবে। এখানে একটি বৌদ্ধ মঠও রয়েছে। জল জাপানি বাগানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি জাপানি অর্ধবৃত্তাকার সেতু দিয়ে একটি সুন্দর পুকুর তৈরি করা রয়েছে। ওই গোল পাথরের জায়গাটি যেটি আপনাদের উইশ পূরণ করতে পারে, আপনারা এর মধ্যে একটি কয়েন ফেলে উইশ করতে পারেন। এখানে আছে সিরিজ অফ তরি। এই তরির ধারাবাহিকতায় চুপচাপ হেঁটে গেলে নিজের অন্তর আত্মার সাথে সংযুক্ত করবে। সবশেষে রয়েছে একটি জাপানি রেস্তোরাঁ, যার খাওয়া দাওয়ার স্বাদ আপনারা নিতেই পারেন। কিভাবে আসবেন? কলকাতার এই ইকো পার্ক কিভাবে আসবেন সেটা আলাদা করে বলার কিচ্ছু নেই। গুগলে সার্চ করে অতি সহজেই চলে যেতে পারবেন কলকাতার এই ইকো পার্কে। আর বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া রইল। গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন যেতে যাদের অসুবিধা রয়েছে বা যারা গিয়েছেন তাদের জন্য এবার রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতায় রয়েছে এই ক্যানিয়ন। গনগনি যাওয়ার পথে ঘুরে নিতেই পারেন বাগডোবার জঙ্গল। এই জঙ্গলে এখনো হাতির আনাগোনা রয়েছে। কপাল ভালো থাকলে হাতির জল খাওয়ার দৃশ্য আপনারা দেখতে পারেন। যাই হোক, সেখান থেকে সোজা চলে গেলাম গ্র্যান্ড ক্যানিয়ন মানে গনগনিতে। ল্যাটেরাইট পাথরের প্রাকৃতিক গঠনগুলি সত্যিই মুগ্ধ করার মতো। খুব গরমের সময় গনগন করে হালকা প্রবাহের জন্য জায়গাটির নাম দেওয়া হয় গনগনি। পাশ থেকে প্রবাহিত হওয়া শিলাবতী নদী এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রাকৃতিকভাবে তৈরি বহুদিনের শিলাবতী নদীর ভূমিক্ষয়ের ফসল হলো এই গনগনি। এই গনগনিতে এলে মনে পড়ে যেতেই পারে আলিবাবা 40 চোরের মতন বিভিন্ন রূপকথার। শিলাবতী নদীর তীরে হাঁটাচলা করতেই পারেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সূর্যাস্তের সময় গনগনির সাথে শিলাবতীর দৃশ্য কিন্তু অপরূপ। এখানে রাত কাটাতে চাইলে গড়বেতার কাছে ছোট ছোট হোটেল বা লজ পাবেন, কিংবা পর্যটক দপ্তরের সরকারি কটেজ বুক করতে পারেন। কিভাবে আসবেন? ট্রেনে হাওড়া স্টেশন থেকে গড়বেতা, তারপর টোটো নিয়ে গনগনি। আরো বিস্তারিত জানতে গেলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল। আলিপুর কারাগার কাম মিউজিয়াম। এবার দেখাবো ঐতিহাসিক আলিপুর কারাগার। এই জেল এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। বছরের যে কোনো সময় ঘুরে দেখতে পারেন এই মিউজিয়াম। নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রমোহন সেনগুপ্ত আরও বহু বিপ্লবী থেকে বিশিষ্টরা এখানে থেকেছেন। এই জেলেই বন্দী রয়েছে বাংলা তথা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই জেলের ফাঁসিতেই মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দীনেশ মজুমদার সহ দীনেশ গুপ্তরা। সেই ফাঁসির মঞ্চ আজও সুরক্ষিতভাবে রাখা রয়েছে সাধারণ মানুষের দেখার উদ্দেশ্যে। সেই সময় বন্দী অবস্থায় বিপ্লবীদের জীবনযাপন দুর্দশার কথা তুলে ধরা হয়েছে ড্যামির মাধ্যমে। সেই কারাকক্ষ দেখলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। পিস্তল, বোমার সেল, অস্ত্রশস্ত্র সবকিছুই প্রমাণস্বরূপ রাখা রয়েছে এই মিউজিয়ামে। জাদুঘরের অভ্যন্তরে বেশ কিছু নতুন জিনিসও যুক্ত করা হয়েছে, যেমন একটি লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, প্রদর্শনী কেন্দ্র এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। মিউজিয়ামে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পথনির্দেশ দেওয়া রয়েছে।
দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তাহলে প্রথম শো সন্ধ্যে 7টায় এবং পরের শো রাত 8টায়। আরও বিস্তারিত জানতে গেলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল। গড় জঙ্গল। এবার আসবো পশ্চিম বর্ধমানের কাকসার গড় জঙ্গলে। লাল মাটির রাস্তা ধরে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। চারিদিকে লতা পাতায় শাখা পোশাকায় একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে শাল, সেগুন, মহুয়া। একসময় এই জঙ্গল ছিল বাঘেদের এলাকা। আলো আধারি লুকোচুরির মধ্যেই ছিল পাখিদের কিচিরমিচির, ময়ূরের কেকার ধ্বনি। তবে এখন সব অতীত। এখন গড় জঙ্গলে কিছু সংখ্যক শেয়াল আর বন্য শুয়োরের দেখা মেলে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের কাছেই ছিল মেধস মুনির আশ্রম, আর সেখানেই রাজা সুরত নাকি আয়োজন করেছিল এক দুর্গাপূজা, যা ছিল বাংলার প্রথম দুর্গাপূজা। আর সেই অঞ্চলটি বর্তমানে গড় জঙ্গল নামেই পরিচিত। বিষ্ণুপুর ও ধেওয়ারি গ্রামের মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ অঞ্চলে ইছাই ঘোষ নির্মাণ করেছিলেন দুর্গা মন্দির, যা পরবর্তীকালে শ্যামারূপা দুর্গা নামে পরিচিতি লাভ করে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো শ্যামারূপা মায়ের মন্দির। এই অঞ্চলের লোকেদের কাছ থেকেই শোনা যায় এখানে একসময় কাপালিক বসবাস করত। সাধনায় সিদ্ধি লাভের জন্য তিনি নাকি এখানে নরবলিও দিয়েছেন। পরে অবশ্য শোনা যায় গীত গোবিন্দ রচয়িতা বৈষ্ণব কবি জয়দেবের কৃষ্ণভক্তির কাছে নিজেকে সমর্পণ করেন এই কাপালিক, আর তারপর থেকেই বন্ধ হয় নরবলি। এই মন্দিরের কিছুটা দূরেই অজয় নদের পাশে দাঁড়িয়ে আছে লুপ্তপ্রায় গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী স্বরূপ ইছাই ঘোষের দেউল। এই দেউলের পাশে একটি ডিয়ার পার্কও আছে। একদিনে ঘোরার জন্য গড় জঙ্গল আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। কিভাবে আসবেন? আপনারা এখানে আসতে পারেন দুরকম ভাবে। ট্রেনে হাওড়া থেকে দুর্গাপুর, সেখান থেকে অটো অথবা বাস নিয়ে মুচিপাড়া, তারপর গাড়ি রিজার্ভ করে গড় জঙ্গল। আর সড়ক পথে কলকাতা থেকে পানাগড় হয়ে মোরগ্রাম সড়ক ধরে পৌঁছে যান গড় জঙ্গল। আর গড় জঙ্গল নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। গড়চুমুক পর্যটন কেন্দ্র। প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক ভিড় জমান হাওড়ার এই পর্যটন কেন্দ্রে। এটি হলো হাওড়া জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চুমুক। হুগলি নদী এবং দামোদর নদীর মিলনস্থলে অবস্থিত গড়চুমুক পর্যটন কেন্দ্র অরণ্যপ্রেমী মানুষদের জন্য এই গড়চুমুক পর্যটন কেন্দ্র একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হতে পারে। সবুজ গাছপালায় ঘেরা বিস্তীর্ণ ক্ষেত্র এবং মধ্যিখান দিয়ে আঁকা বাঁকা সুদৃশ্য ঢালাই রাস্তা সহজেই মন আকর্ষণ করবে পর্যটকদের। নিস্তব্ধ অরণ্যক প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দ উপভোগ করার অভিজ্ঞতা তো হবেই। তাছাড়া এখানে দেখতে পাবেন ময়ূর, গোল্ডেন ফেজান্ট, লোহিতপুচ্ছ বুলবুলি, টিয়া, চন্দনা, সাপেদের মধ্যে অজগর। সবচেয়ে আকর্ষণীয় হলো বিশালাকার সেই হরিণ প্রতিপালন ক্ষেত্রটি। এখানে দেখার আরেকটি বিখ্যাত জায়গা হলো দামোদর এবং হুগলি নদীর মিলনস্থলের ওপরে 58টি গেট সম্বলিত সেই বিখ্যাত বাঁধ। লোকমুখে এটি 58 গেট নামে পরিচিত। 58 গেট থেকে তীব্র গতিতে জল বেরিয়ে আসার দৃশ্য যদি চোখে পড়ে, তা এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। পিকনিক টুরিস্ট স্পট হিসেবে পরিচিত হওয়ার সাথে সাথে গড়চুমুকে থাকার জন্য নদী তীরবর্তী অঞ্চলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের হোটেল। তাছাড়াও এখানে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টারের মতন সরকারি থাকার জায়গাও পাওয়া যাবে। কিভাবে আসবেন? ট্রেনে করে গড়চুমুক যেতে হলে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে উলুবেড়িয়া, তারপর বাসে অথবা অটো করে গড়চুমুক। এছাড়াও যদি ব্যক্তিগত গাড়ি করে যেতে হয় তাহলে 16 নম্বর জাতীয় সড়ক ধরে উলুবেড়িয়া হয়ে গড়চুমুকে যাওয়া যায়। কৃষ্ণনগর রাজবাড়ি। নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত কৃষ্ণনগর রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপত্য। এই হলো সেই ঐতিহ্যের ইতিহাস কৃষ্ণনগর রাজবাড়ি। বছরের কিছু বিশেষ তিথিতে কিন্তু জনসাধারণের জন্য খোলা থাকে এই রাজবাড়ির নাট মন্দির, দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা এবং বারোদলের সময়।
অন্যান্য সময় যেতেই পারেন, তবে নওবাদ দুয়ারের সামনে থেকে ফিরে যেতে হবে। বারোদোলের সময় কিন্তু একটি মেলাও বসে রাজবাড়ির মাঠ প্রাঙ্গণে। সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে মুঘলদের সাহায্য করার পুরস্কার হিসাবে ভবানন্দ মজুমদার সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাংলার এক বিরাট অংশ লাভ করেন। তিনিই হলেন নদিয়ার এই রাজবংশের প্রতিষ্ঠাতা। রাজা কৃষ্ণচন্দ্র রায় রাজবাড়ির দুর্গা দালানে মহাসমারোহে পারিবারিক দুর্গাপূজা করতেন। রাজবাড়ির দুর্গার প্রচলিত নাম রাজরাজেশ্বরী। রাজবাড়ির দুর্গার অন্যতম সেরা আকর্ষণ সন্ধি পুজো। আজও ওই সময়টাতে দারুণ ভিড় হয় মানুষের। দুর্গা দালানে সাজানো রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র ও তার পরিবারের ব্যবহৃত দ্রব্য। এটি হলো বর্তমান রাজবাড়ি, যেখানে প্রবেশ নিষেধ। একদিনের ছুটিতে পুরনো ইতিহাস রোমন্থন করতে ঘুরে আসতেই পারেন কৃষ্ণনগর রাজবাড়ি। কিভাবে আসবেন? শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান কৃষ্ণনগর রাজবাড়ি। আর গাড়িতে আসলে 34 নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যেতে পারেন রাজবাড়ি। বিস্তারিত ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া রইল। মানা ফরেস্ট। বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারি আমাদের পাশের জেলায় বর্ধমানে দামোদর নদের পাড়ে রয়েছে অসাধারণ কিছু অফবিট বেড়ানোর জায়গা, যেমন মানা ফরেস্ট। চারিদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি। শীতকালে সাধারণত এখানে অনেক মানুষ পিকনিক করতে আসেন। ফরেস্ট বলতে আমরা যেমনটি বুঝি তেমনটি নয়, বেশ ফাঁকা ফাঁকা, গাড়ি পার্কিং এর জায়গাও আছে। একেবারে দামোদর নদের ধারে অসাধারণ জায়গা। পাশেই রয়েছে একটি ঘেরা পিকনিক স্পট, বেশ সুন্দর গাছপালা দিয়ে সুসজ্জিত। একবেলা ছুটি পেলে অনায়াসেই ঘুরে আসতে পারেন এই স্পটটি। রোদপত্তি দামোদর নদের বুকে বালিয়াড়ির উপর হাঁটা আর শান্ত ঠান্ডা জলে পা ভেজানো এক দারুণ অভিজ্ঞতা। আর হ্যাঁ, এখানে ঘুরতে এলে নৌকা ভ্রমণ করতে কিন্তু ভুলবেন না। কিভাবে আসবেন? ট্রেনে আসতে চাইলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে বর্ধমান আসুন, আর সেখান থেকে টোটোতে মানা ফরেস্ট। সড়কে আসতে গেলে জিটি রোড ধরে বর্ধমান, তারপর রথতলা রোড ধরে মানা ফরেস্ট। এখানে ঘোরার বিস্তারিত ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই ফলো করবেন। হাবিবপুর ইস্কন মন্দির। এবার একদম শেষে আপনাদের দেখাবো কয়েক বছর আগে 8 একর জমির ওপর তৈরি হওয়া বিস্তৃত একটি বিশাল ক্যাম্পাসে রয়েছে ইস্কন মন্দির। এটি NH-12 এর পাশে এবং হাবিবপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। শ্রী রাধা মাধব, শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং শ্রী গৌরনিতাই হলেন ইস্কন হাবিবপুরের অধিষ্ঠাত্রী দেবতা। ভোর 4:30 মন্দির খোলা হয় আর সন্ধ্যা আরতি প্রভৃতি পালন করে মন্দিরে ভগবান দর্শন বন্ধ করা হয়। দুপুরে ভোগের ব্যবস্থাও আছে। দূর দূর থেকে ভক্তরা আসে এখানে সুন্দর সময় কাটানোর জন্য। এখানে কিন্তু এটি গোশালা রয়েছে, যেখানে গরু, ষাঁড়, বাছুর পালন করা হয়। আপনারা কিন্তু এখানে এসে গরুগুলিকে ব্যক্তিগতভাবে খাওয়াতেও পারেন। এখানে দর্শনার্থী এবং ভক্তদের থাকার জন্য একটি সুন্দর 5 তলা বিশিষ্ট অতিথিশালা রয়েছে। এখানে কিন্তু একটি বেলা প্রকৃতির মধ্যে আপনার বেশ সুন্দরভাবে কেটে যাবে। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে মেন লাইনে লোকাল ট্রেন ধরে হাবিবপুর, সেখান থেকে টোটো নিয়ে হাবিবপুর ইস্কন মন্দির, আর গাড়িতে আসলে NH-12 ধরে আসতে হবে হাবিবপুর ইস্কন মন্দির। সম্পূর্ণ ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া রইল। এই ছিল আজকের 10টি জায়গার প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।